হ্যালো সবাইকে। আজকে সেম ডেতেই শ্যুট করা, আপনারা অ্যাটায়ার দেখেই বুঝতে পাচ্ছেন। আমি এই কথাটা মাঝে মাঝে অ্যাকচুয়ালি প্রতিটা যে কটা সেম ডেতে শ্যুট করি বলে দিই। তার কারণ হচ্ছে সবাই তো সব ভিডিও হয়তো দেখেন না, স্কিপ হয়তো হঠাৎ হঠাৎ সামনে এলো কারুর ভিডিও, বা কেউ হয়তো একটা ভিডিও স্কিপ করে দেখলেন, তো বুঝতে পারবেন না অনেক সময়, যার জন্য আমি বলে দিই। এটা ভাববেন না আবার আমি বারবার একই কথা বলি, ওই কারণেই বলা আমার। আর আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিই কোথাও যদি ভুল হয়ে গিয়ে থাকে। সেটা আমার মনে হয় একটা এই কথাটা বলে নেওয়াটা আমার লেখিকা, পাঠ্যকার, ভাষ্যকার, বাচিক যাই বলুন সেই হিসেবে আমার একটা কর্তব্য। আজকে আমি যে ঘটনাটি বলবো সেটিও আমার জীবনের একটি খুব সত্যি ঘটনা। এটা অবশ্যই প্যারানর্মাল ঘটনা, আমার জীবনের সত্যি ঘটনা। এর পরের ভিডিওটা হয়তো আমি আবার একটি গল্প ন্যারেট করব, মানে ন্যারেট করব বলাটা ভুল হবে, আমি একটা গল্প পড়ে শোনাবো, রিড করব একটি বই দেখে, এবং আশা করি এই বইটার মিসপ্লেস করব না, কারণ আমার আবার একটা শিফটিংয়ের ব্যাপার রয়েছে, কাজেই ওই জন্য একটু ভয় ভয় আছি আমি যদি আবার মিসপ্লেস হয়ে যায় বইটা। যাকে আজকের ঘটনাটি হচ্ছে আমার যে দাদার কথা আমি কবিতাতে বলছিলাম, আমার পিসির ছেলে, তাকে নিয়ে। ও 2000 মোস্ট প্রবাবলি, আমি আজকে চেষ্টা করব আমার যেন চোখে জল না আসে। আমি ঘটনাটা বলছি, আমি কবিতাতে বলতে গিয়ে একটু চোখে জল চলে এসেছিল, কেঁদে ফেলেছিলাম। আমি আশা করব যেন আমার চোখে জল না আসে। যাকে আজকে যে কবিতাটি আমি বলছিলাম, কবিতা বলে ফেললাম আবার। আসলে দাদার কথাটা উঠলে না কিরকম একটা আনমাইন্ডফুল হয়ে যায়। গল্প নয়, জীবনের সত্যি ঘটনা। দেখুন, আমাদের যেহেতু আপনাদেরকে বলেছি আমাদের ব্রাহ্মণ বাড়ি এবং খুব অর্থোডক্স, আমার জ্যাঠা, কাকা, দাদু এরা খুব অর্থোডক্স। আগে আমাদের বাড়িতে যেহেতু ব্রাহ্মণ বাড়ি ছিল, আমাদের স্বয়ম্ভু শিবলিঙ্গ রয়েছে, এবং প্রত্যেক শিব পুজোর দিনকে, মানে শিবরাত্রি, তারপরে নীলষষ্ঠী, এই দিনগুলোতে আগে, এখন রিসেন্টলি দেখা খুব কম যায় কদিচ কখনো, আগে আমাদের যখন পুরনো ঠাকুর দালান ছিল, আমাদের না দুর্গাপুজো, কালী পুজো সব হতো, তো একটা টাইম অবধি। এখন আর সেগুলো অনেক দিন বন্ধ হয়ে গেছে। আমাদের বিরাট ঠাকুর দালান ছিল, দুর্গা ঠাকুর দালান, তো সেখানেই আমাদের শিব মন্দির ছিল। এখন যদিও মন্দিরটি এগিয়ে আনা হয়েছে, এবং সেটা একটা অন্য কারণবশত, তো সেটার একটা প্রভাবও পড়েছিল, সে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই না। যার জন্যই হয়তো দাদাকে আমরা হারিয়েছিলাম, বা ওর জেদের জন্যই হয়তো ওর সঙ্গে এরকমটা হয়েছিল, মানে আমার পিসির ছেলের সাথে। যাকে সেটা ভিন্ন টপিক, আমি সেটা নিয়ে কথাই বলতে চাই না, কারণ আমাদের শিব ঠাকুর, কেন কথাটা বলা, আমাদের শিব ঠাকুর ভীষণ জাগ্রত, এবং আশপাশের পাড়ার সবাই জানে। নীলষষ্ঠী, ওখানে বাড়িগুলোর মধ্যে আমাদের বাড়ি হচ্ছে সব থেকে পুরনো বাড়িগুলোর মধ্যে একটা, এবং আমাদের প্রচুর জমি ছিল, যেহেতু জমিদার ফ্যামিলি, প্রচুর জমি ছিল আমাদের। আমাদের না এককালে যেহেতু 19টা বাড়ি ছিল পুরো কলকাতাতে, আমার বাবাদের, আমার দাদুদের, পরে সব বিক্রি করে দেওয়া হয়েছে। এবার এখন আমরা যে বাড়িটায় থাকি সেটাও ওইরকম প্রায় 400-450 বছরের পুরনো। এখন যদিও নিউ কনস্ট্রাকশনস হয়ে গেছে, সব প্রত্যেকের পোর্শন আলাদা হয়ে গেছে, তো আমাদের আগে প্রচুর ভ্যাকেন্ট ল্যান্ড ছিল, তো ওখানে, তো ওখানকার ম্যাক্স জমি আমাদের ছিল।
সেগুলো এখন যদিও সেল করে দেওয়া হয়েছে, নেই। তো ওই শিবরাত্রি, তারপরে নীলষষ্ঠী, এই দিনগুলোতে আমাদের বাড়িতে প্রচুর ভিড় হতো। মানে লম্বা লাইন দিয়ে সবাই পুজো দিতে আসতো, এবং আমাদের শিব ঠাকুরের গা পেঁচিয়ে আমাদের বাড়ির যে বাস্তু সাপ, তাকে দেখা যেত, সে বসে আছে। আমরা অনেক সময় দরজা খুললাম, দেখতাম সে শিবের গায়ে পেঁচিয়ে ফনা তুলে বসা। আমিও দেখেছি, এটা একদম মিথ্যে নয়। তো তারপরে খানিকক্ষণ বসে থাকে, কাউকে ক্ষতি করতো না, আবার বেশ শিব ঠাকুরের সারা দিকে ঘুরে 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 পেঁচিয়ে পেঁচিয়ে আবার নেবে চলে যেত। সেই বাস্তু সাপকে এখন খুব একটা দেখা যায় না, হয়তো সে আর আছে কিনা আমি তাও জানি না। তবে ছোট ছোট বাচ্চা অনেক সময় জাত সাপের দেখা যায়। এখন দিনকাল পাল্টে গেছে, অনেক কিছু হয়েছে। যে ঘটনাটা বলছিলাম, আমার দাদা 2015 সালে আমার বাবার একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। বলতে পারেন ওই সময় থেকেই আমি হঠাৎ করেই নিজের দায়িত্ব পালন করতে গিয়ে খুব বড় হয়ে যাই। তখন আমার বয়স খুব কম। আমি মাধ্যমিক দিয়ে দিয়েছি। হ্যাঁ, তারপরে মানে কলেজ সবে বোধহয় ঢুকেছি, না কলেজ হচ্ছে এরকম কিছু একটা হবে, না কলেজে যাইনি। 8, 10, হ্যাঁ কলেজে। তা আমার হঠাৎই বাবার রাত্রিবেলা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। আমার বাবা যেহেতু ভীষণ একটা ওই ডু অর ডাই সিচুয়েশন, একটা ভীষণ টেনশন, একটা মানে এতে কাজ করতো, সর্বক্ষণ ডিউটি, 24 আওয়ার্স, স্বাভাবিক ভীষণ একটা কাজ করতো আমার বাবা। মানে আমি প্রফেশনটা সবসময় ওপেন প্ল্যাটফর্মে বলাটা তো ঠিক না, ভবিষ্যতে দরকার পড়লে বলবো, কিন্তু আমার বাবা খুব একজন দায়িত্ব সম্পন্ন পোস্টে ছিল। তো বাবাদের এয়ারপোর্ট ডিউটিও থাকতো, মানে বাবাদের ডিপার্টমেন্টে। হ্যাঁ, তো আমার বাবা ওইরকম অবস্থা হয়, তা আমি ওই রাত্রিবেলা নিয়ে আমার বাবাকে নিয়ে হসপিটালে যাওয়া। হ্যাঁ, আমার মা তো মানে শুনে তো আমার মা একদম সেই কেমন হয়ে গেছে। ওই টাইমটা থেকে না আমি হুট করে বড় হয়ে যাই, দায়িত্ব নিতে শিখি। তারপর আমার বাবা আন্দামান পোস্টিং হয়ে যায় ওই হার্ট অ্যাটাকের পর। এবার আমার মাকে নিয়ে আমি আমি বছরে প্রায়শই, আমার বাবা প্রায় 2 বছর 2.5 বছর ছিল, আমি প্রায়শই আমার মাকে নিয়ে আমি এখান থেকে আন্দামান ট্রাভেল করতাম, আন্দামান থেকে আবার এখানে ট্রাভেল করতাম। তো একাই যেতাম, আমিই করতাম সব কিছু। তো ওই সময়টা থেকেই বড় হয়ে গেছি, দায়িত্ব নেওয়া শিখেছি। 2016-তে, তখন আমার দাদা বেঁচে, 2016-তে হঠাৎই দাদা মারা গেল। যেটা জানতে পারলাম সেটা এখনো আমাদের কাছে ধোঁয়াশা। মৃত্যুটা কি করে হয়েছিল সেই জিনিসটা আমাদের কাছে এখনো ধোঁয়াশা। আমরা যখন যাই তখনও অলরেডি মৃত হসপিটালে। আমাদেরকে খবরটা যখন দেয়া হয় আমরা তখনও জানি ও বেঁচে আছে, কিন্তু গিয়ে দেখি ও মৃত। এবং মৃত্যুর ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার নয়, টোটালটাই ধোঁয়াশা। সে ব্যাপারটা আমি বলতেও চাইছি না। দেখুন, যেটা জানি না, যেটা নিয়ে আমি নিজেই ক্লিয়ার নই, সেটা নিয়ে বলাটা উচিত না। তো তারপরে হয় কি, যে প্রবলেমটা শুরু হয়, দাদা তো মারা গেল। সেদিনকে প্রচণ্ড আমরা ভেঙে পড়েছিলাম, আমি স্পেসিফিক্যালি, আমার বাবা, আমার মা। ওর ডেথ সার্টিফিকেটে সই করতে গিয়ে আমার মা হাউ হাউ করে কেঁদে ফেলেছে।
আমার পিসি এখনো বেঁচে আছেন, একজন মহিলা যার অল্প বয়সে স্বামী চলে গেছে, স্বামী নেই, একটা পূর্ণ প্রাপ্তবয়স্ক ছেলে চলে গেছে। সেই মা, একটা মা যে কতটা স্ট্রং মাইন্ডেড হতে পারে সেটা আমার পিসিকে দেখলে, যে দেখবে সে বুঝতে পারবে। ও বলেই হয়তো পারছে। যাক, সেখান থেকে আমি ওকে হ্যাটস অফ করি। যাক, সেটা বিষয় নয়। যে বিষয়টা নিয়ে আমি বলতে চাইছি, আমার দাদা মরার পরে, যেদিন মারা গেছে সেদিনকে রাত্রিবেলা অদ্ভুতভাবে ও ভীষণ ভালো গাড়ি চালাতে পারত, ভীষণ ভালো, মানে যে কোনো ধরনের গাড়িও চালাতে পারত। ওর কোনো মানে ওকে আগে থেকে যে প্র্যাকটিস করতে হবে বা সব গাড়ি শিখতে হবে তার কোনো মানে নেই। ও ও এত ভালো বাইক চালাতো, এত ভালো গাড়ি চালাতো, মানে ন্যারো স্পেস যেখান দিয়ে গাড়ি বের করা সম্ভব না, ও সেখান দিয়েও বাইক হাফ শুয়ে বের করে নিয়ে চলে যেতে পারত এবং প্রচুর রাস্তা চিনত। আর একদম নেক্সট টু লালুর গল্প পড়েছি আমরা, আমার দাদা ছিল লালু। মানে তার আগের দিনকেও একজনের বাচ্চা হসপিটালে ছিল, সারা রাত ও হসপিটালে বসা জাগা, যেদিন মারা গেছে তার আগের দিন। ও না মানে ওর এমন এমন ঘটনা আছে, ও মৃত ব্যক্তি, আমরা তো সচরাচর ভয় পাই, ও মৃত ব্যক্তির পাশে, মৃত ব্যক্তির গায়ের চাপা নিজের গায়ে মাথায় মুড়ি দিয়ে ওর মানে মৃত ব্যক্তির পাশেই শুয়ে পড়তে পারতো। আবার ধরুন আমাদেরই এক আত্মীয়া বার্ন হয়ে গিয়েছিল, তো কেউ সাহস পাচ্ছিল না, ও সেই ওই অবস্থাতে কলাপানে, ওর ভয় ডর জিনিসটা ছিল না, একদমই ছিল না। আর ওর গায়ে অসম্ভব রকমের শক্তি ছিল, মানে ট্যাক্সিকে এক হাতে সামনের দুটো চাকা সমেত তুলে দিতে পারতো, লোক বসে থাকা সমেত। মারাত্মক রকমের মানে টিবেন্ডাস টাইপের ছিল। তো সারা রাত সেদিনকে বাইক রেস হয়েছিল আমাদের ঘরের ঠিক জানলার পাশটায়। ও যেহেতু বাইক চালাতো কনস্ট্যান্ট, ও বাইক ছাড়া কোথাও যেত না। পরে ওই বাইকটা রাখা যায়নি, এতটাই অসুবিধে হচ্ছিল, রাত্রিবেলা বাইক রেস হতো, বাইকের সব পার্টস খারাপ হয়ে যেত, অনেক কিছু হতো, রাত্রির বেলা আলো ফ্ল্যাকচুয়েট করতো, তো সেই বাইকটাকে বেচে দেওয়া হয়। হলো আমি যেরকম বলেছিলাম আমার অবচেতন মাইন্ড খুব স্ট্রং। আমি না প্রায়শই ওকে স্বপ্নে দেখতে পেতাম, প্রায়শই ও মরে যাওয়ার পর, এবং ও আমায় কিছু বলতে আসতো, ও আমায় কিছু দেখাতো, এবং আমি যে ম্যাক্স যে স্বপ্নগুলো দেখতাম সেগুলো না সত্যি হয়, মানে এখনো স্টিল নাও আমি যদি কোনো স্বপ্ন দেখি সেটা সত্যি হয়ে যায়, কোনো না কোনোভাবে সেটা রিলেট হবেই হবে। মানে ধরুন কেউ মারা যাচ্ছে, আমি আগে থেকে বুঝতে পারি, কেউ কারোর সাথে কিছু হতে চলেছে, আমি আগে থেকে একটা আভাস পাই। ইভেন আমার ছেলে যখন জন্মাবে তার আগে কিন্তু আমি স্বপ্নে দেখেছি সেটা, তারপরেই কিন্তু আমি জানতে পারি আমি প্রেগনেন্ট। এটা হয়তো বিশ্বাসযোগ্য হবে না কথাটা সবার কাছে, কারণ দেখুন চোখে না দেখলে তো কেউ বিশ্বাস করে না। অবশ্যই আমিও করি না, প্রুফ না পেলে আমিও বিশ্বাস করি না, আমার মুখের কথা। এবার আপনারা, এবং প্রত্যেকটা ওয়ার্ড আমার সত্যি, আপনারা যদি আপনাদের উপর এটা, আপনারা যদি মানে মানতে চান মানবেন, আমি তো জোর করে মানাতে পারবো না। তো আমার দাদা মরার পরে এই জিনিসগুলো খুব হয়, এবং খুব অ্যাক্টিভিটিস হতে থাকে। মানে আমার মা ওকে একদিন হঠাৎই দেখে, ও যে ঘরে থাকতো সেখান থেকে ও হঠাৎই আলমারির দিক থেকে খাটের দিকে সরে গেল, ওই দাঁড়িয়েছিল, এবং ওর ও মরার পর এইগুলো তো খুব হতো। লাস্ট আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কি না,
যখন ওই কুম্ভ স্নানটা, এবার তো বহু বছর পর ওই রকম একটা যোগ পড়েছিল, আমি হঠাৎ একদিন স্বপ্নে দেখছি যে আমার দাদা, তার কোনো অবয়ব নেই, একটা গ্লিটারি শিমারি একটা সাদা একটা অবয়ব গাড়ি থেকে নামছে। আমার হাজব্যান্ডকে বলছি, দেখ দেখ দাদা এসেছে, দাদাকে নামানা গাড়ি থেকে। আমার হাজব্যান্ড বলছে আমি দেখতে পাচ্ছি না। আমি গেলাম, আমি দেখলাম একটা সাদা শান্তি, মানে এঞ্জেল হয় না, ওই যে আমরা যেরকম এঞ্জেলের রূপ শুনেছি, যেরকম কল্পনা করি, ওরকম সাদা একটা অবয়ব, খুব গ্লিটারি শিমারি, তার ভেতর থেকে আলো বেরোচ্ছে, ওইরকম একটা অবয়ব। আমি গেলাম, দেখতে পেলাম, আমার হাত ধরে গাড়ি থেকে নামলো, কি একটা বলতে গেল আমাকে, আমাকে আশীর্বাদ করছিল। তারপরে না আমার ঘুমটা ভেঙে গেল। তারপর থেকে আমি আর দাদাকে দেখতে পাইনি স্বপ্নে। আমি জানি না এটার অর্থ কি। তারপর যেটা ওর বাবার ক্ষেত্রেও হয়েছিল, ওর বাবার মারা গেছে, সেটা আমি যদিও জানতাম না, মানে আমি তখন খুবই, আমি তো ছিলামই না তখন, তো আমার বাবাই ছোট, আমার বাবারই তখন হয়নি, আমার বাবা তখন চাকরি পায়নি, আমার বাবা তখন অনেকটাই ছোট। তো আর ও তখন একদম ছোট বাচ্চা, মানে 6 মাসের বোধহয় ও তখন, এরকম কিছু একটা হবে। হ্যাঁ, তো ওর বাবা যখন চলে যায়, তা আমার জ্যাঠা, মানে আমার বাবার যে নিজের ভাই, মায়ের পেটের ভাই, সেই জ্যাঠাও কিন্তু মারা যায় 24 বছর বয়সে রেল অ্যাক্সিডেন্টে। ভীষণ সুন্দর দেখতে ছিলেন, আমার বাবার চেয়েও কিছুটা লম্বা। আমার বাবার ছবি যদিও আমি দিইনি, আমার বাবাকে খুব সুন্দর দেখতে, আমার বাবাকে একদম মানে হিরোদের মতো দেখতে, যেমন লম্বা তেমনি গায়ের রং তেমনি দেখতে। মানে আজ অবধি আমি আমার বাবাকে দেখিনি গায়ে কোনোদিন ক্রিম মাখতে, আমার বাবার স্কিন ফিন এত ভালো। আমার বাবা আর সময় সুযোগও পাননি কোনোদিন, যে যেখানে উনি চাকরি করতেন অত মানে সফিস্টিকেটেড ওয়েতে থাকার ওনার সময়ও হয়নি। তো উনি আমার জ্যাঠা ছিল ওই রকমই, আর আমার জ্যাঠা ভীষণ ভালো ছিল পড়াশোনায়। আমার জ্যাঠা রেল অ্যাক্সিডেন্টে মারা যান। রেলে যেতে যেতে পোস্টে ধাক্কা খেয়ে উনি ঝুলছিলেন, বাইরে যেরকম রেলের গেটে সবাই ঝোলে, তো ওনাকে কেউ বলেনি যে পোস্ট আসছে, উনি জাস্ট ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। উনি যেদিন মারা যান সেদিন নাকি ভীষণ জোরে একটা ধাম করে একটা পদাঘাত করলে যেরকম একটা আওয়াজ হয়, সেরকম একটা আওয়াজ আমাদের মেন ডোরে হয়েছিল। তারপর থেকে আর ওনার কিছু দেখা যায়নি। ওটা একটা ঘটনা, দাদারটা এটা একটা ঘটনা। আর আরেকটা ঘটনা যেটা হচ্ছে আমার জ্যাঠা কাকারা বলে, আমাদের যেহেতু পাশে বিরাট একটা জঙ্গল ছিল ওই টাইমে, সেখানে শিয়াল ডাকতো এবং সেখানে প্রচুর আম গাছ ছিল, নারকেল গাছ ছিল, প্রচুর গাছ ছিল। আমরা না রীতিমতো ভয় পেতাম ওখানটায়। এবার আমি একটু ডেসপারেট টাইপের ছিলাম, আমার ছোটোবেলা থেকে প্রচুর ঘটনা রয়েছে, ভীষণ শান্ত স্বভাবের, এমনি তো খুবই শান্ত স্বভাবের ছিলাম, এবং আমি খুব চাপা স্বভাবের ছিলাম। খেলতে গিয়ে বহু কাণ্ড বাঁধিয়েছি, গরম পিচের ওপর পড়ে গেছি, সাইকেলের স্পোকে পা ঢুকে গেছে, আমার গরম জলের মধ্যে হাত দিয়ে দিয়েছি, হাতে ফোস্কা পড়ে গেছে। তখন আমি খুব ছোট, আমার মায়ের যখন পা ভেঙে যায় তখন, আমার মা 1 বছর বিছানায় ছিলেন, আর আমার তখন বয়স বোধহয় 10 মাস। মানে আমি এত মানে চুপচাপ কাজকর্ম করতাম আর কি। গরম পিচ পায়ে ঢুকে গিয়েছিল, বেল কাটার ওপর লুকোন্তি চোর খেলতে গিয়ে বেল কাটার ওপর পড়ে সারা পায়ের তলায় বেল কাটা ফুটে মানে সে রক্ত পড়ে একাকার অবস্থা আমার। হ্যাঁ, তারপর ছোট বয়সে হাত ভেঙে ফেলেছিলাম, রাইট হ্যান্ডটা। মানে এভরিথিং আমি প্রচুর ছোটবেলা থেকে মানে এইভাবে বড় হয়েছি আর কি। আমাদের বাড়িতে তো সবাই একসাথে থাকতাম,
তো আমাদের আমাদের না বাড়িতে মেয়েদের জুতো পরা পর্যন্ত অ্যালাউ ছিল না। হ্যাঁ, আমার ঠাকুমারা বলেন জুতো পরে খালি পায়ে ছাড়া ঘুরতে পারবে না, মেয়েরা জুতো পরতে পারবে না, ঠাকুরের ছাদে উঠতে পারবে না, অনেক কিছু ছিল আমাদের, যেহেতু ব্রাহ্মণ বাড়ি। এখন সেগুলো আর নেই, চলে গেছে। দিন বদলেছে, সব বদলেছে, মতামত বদলেছে, কিন্তু ওই যে শিবলিঙ্গ বা শিবের যে মাহাত্ম্য সেটা কিন্তু এখনও রয়েছে আমাদের বাড়িতে। স্টিল নাও আমাদের প্রত্যেকের পালা পড়ে, পালা অনুযায়ী আমাদের পুজো হয় সকাল সন্ধে। ঠাকুরকে শয়ন দেয়া, ঠাকুরকে শয়ন থেকে তোলা, সকালবেলা পুজো, এভরিথিং হয়। এবং অনেকেই আসেন আমাদের বাড়িতে মানত করে যান, আমাদের বাড়িতে তাদের মানত পূরণ হয়, তারা পুজো দিতে আসেন, অনেক কিছু হয়। আর আমাদের বাড়ি হচ্ছে প্রায় ধরুন ব্রিটিশ আমলের মানে কনস্ট্রাকশন ছিল আমাদের। সো আর একটা যেটা হলো, আমাদের বাড়িতে জ্যাঠা কাকারা বলে, এটা গল্পটা করে, ওরা না বিভিন্ন জায়গায় মাছ ধরতে যেত। তো মাছ ধরতে গিয়ে একবার ভূতের কবলে পড়েছিল। বড়শিতে যত মাছ তুলছে সব মাছ জড়ো করছে, তারপর দেখছে বড়শির যে বাকেটটাতে জড়ো করছে সেই বাকেটে কোনো মাছ নেই। তারপর তো আমার জ্যাঠা দেখছে ছিপ হড়হড় করে টানতে টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে। তারপর ওদের কিছু ট্রিক ছিল, ব্রাহ্মণ হিসেবে কানে পইতে ফইতে দিয়ে সেসব করার পর সেখান থেকে ছাড় পায়। আর একটা যেটা ঘটনা আমার বাড়ির পাশে হয়েছিল, সেটা হচ্ছে ওই যে আমবাগান, আমবাগানে ঝড় হয়েছে, মারাত্মক ঝড়ে দুপদাপ করে আম পড়ছে। আর আমার দুই জ্যাঠা, আমার জ্যাঠারা যদিও খুব ফেমাস আমাদের এখানে এবং অনেক জায়গাতেই, ওরা খুব ফেমাস, পড়াতেন, টিচার ছিলেন, অনেকেই জানে। তো আমি নামটা নিচ্ছি না, কারণ তাহলে মানে সবটাই বলতে হয় আর কি। তো ওরা দুজন একসাথেই যেত, যেখানে যেত। তো আম তুলেছে, ধুপধাপ করে আম পড়ছে, দেখছে আম আম তুলছে হাতে করে, তুলে যখন নিয়ে এসেছে ঝুড়ি ভর্তি, দেখছে ঢিল তুলে এনেছে। তারপরে এটা একদম সত্যি ঘটনা, একদম সত্যি। আগেকার দিনে সিএমডি এর বাথরুম হতো, তো সেগুলো থাকতো জঙ্গলের ধারে, যেখানটাতে লোকালয় থাকতো না, সেখানে আমাদেরও ছিল। তারা বাথরুম যেত ওইখানে, ওই 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 পোর্শনের ওইখানেই ছিল লম্বা করে আম গাছ। এইবারে তারা আবার গেছে, গিয়ে দেখছে ওই গাছের তলাতে আমগুলো পড়ে রয়েছে। এবার আমগুলো কুড়োতে যাবে, তারা একটা আম কুড়িয়ে রাখতে গেছে তাদের ঝুড়িতে, দেখছে যে মানে এটা আমার জ্যাঠার মুখে শোনা, আমার সে এখনো বেঁচে আছে, আমার জেঠিমা মারা গেছেন, জ্যাঠা বেঁচে আছে, শোনা যে ঠিক তার ওপরে যে ডালটা, একটা পা তার গায়ে ঠেকছে। তাকিয়েছে, তার গলায় পইতে ছিল, মানে মানে টাচ হয়ে যাবে এরকম আর কি, পাটা এরম অবস্থাতে ঝুলছে। তাকিয়েছিল, তারপর গায়ে পইতে ছিল, সোজা হয়েছে, দেখছে একটি ধূসর অবয়ব, সাদা শাড়ি পরা, আমি জানি না এরা কেন সাদা শাড়িই পরে, পুরোপুরি সাদা শাড়ি পরা, তাতে কোনো লালের কোনো ছোঁয়া নেই, ঘোমটা দেওয়া, নাকিস্বরে আমার জ্যাঠাকে বলছে, আর আম কুড়োবি, আয় আম দেয়াচ্ছি তোকে, নিয়ে যাওয়াচ্ছি, বলে খুব খিকি খিকি করে হাসছে। পেছনে যে জ্যাঠা ছিল সেই যারা চিৎকার করে বলছে, চলে আয় চলে আয় চলে আয়, আর আম নিতে হবে না, চলে আয়। এবার আমার ওই জ্যাঠা খুব সাহসী, ভীষণ সাহসী। আমার জ্যাঠা কানে পইতেটা পেঁচিয়ে বলছে, তুই এখান থেকে যাবি নাকি আমি তোকে দেখাবো মজা, এই তুই কি করবি। সে রীতিমতো সেও ধমকাচ্ছে, আমার কাকাও মানে আমার যে জ্যাঠতুতো খুড়তুতো কাকা, সেও চমকাচ্ছে, কাকা খুড়তুতো না, জ্যাঠতুতো কাকা, সেও চমকাচ্ছে তাকে। বলতে বলতে তাদের কিছু একটা করেছে, আমার যে কাকা, সে কিছু একটা করেছে ওই মুহূর্তে। এইবার সে বলছে যে ছেড়ে দে, আমি আর তোকে জ্বালাবো না।
ছেড়ে দে। বলছে আর আমকুড়োতে বাধা দিবি? বলছে বলছি তো আর জ্বালাবো না, এ ছেড়ে দে বাপু, ছেড়ে দে, আমি নাক খত দিচ্ছি, আমার ভুল হয়ে গেছে। তারপরে জানি না আগেকার দিনে হয়তো এরকম থাকতো, এখনকার দিনে আমি যে ধরনের ঘটনাগুলো শুনি সেগুলো তার থেকে সম্পূর্ণ ডিফারেন্ট ঘটনা। আমাদের বাড়িতে ব্রহ্মদত্তী ছিলেন একটা সময় অবধি, ওই বেলগাছটা কেটে দেওয়ার পর আর ব্রহ্মদত্তী ছিলেন না। তো আমাদের ছোটবেলাকার ঘটনাগুলো না আলাদা ছিল, আলাদা মাত্রা, মনে হতো যেন ভূতের গল্প পড়ছি শুনলে, কিন্তু প্রত্যেকটা সত্যি ঘটনা। এবং আমার এক জ্যাঠা মারা যাওয়ার পর তার ছবি ছিল, যেটা দেখে আমার মা খুব ভয় পেত। ছবি থেকে মনে হতো যেন বেরিয়ে আসছে, এরকম হতো। তারপর সেই ছবিটিকে সরিয়ে দেওয়া হয়। আমার তার জ্যাঠা সেইখান থেকে নিজেকে রেস্কিউ করে আর একটা জ্যাঠার সঙ্গে আসে। তারপর দেখে যে না, ঠিকঠাক আমতারা কুড়িয়ে এনেছে। যাক, এই ছিল আজকের ঘটনা। চ্যানেলটি ভালো লাগলে এবং আমার সত্যি কথাগুলি যদি আপনাদের মনে হয় যে কথাগুলি সত্যি, যদিও সত্যি, এবার বিশ্বাস করা না করা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আমার নিজের এক্সপিরিয়েন্স করা ঘটনা তো অবশ্যই আমি বলবো সত্যি, আর এগুলো আমার জ্যাঠাদের মুখে শোনা, দাদার ঘটনাটা এক্সপিরিয়েন্স করা, এগুলো শোনা। আরও যদি কখনো কোনো ঘটনা শুনি সত্যিকারের বা এক্সপিরিয়েন্স করি, আপনাদেরকে বলবো, অবশ্যই বলবো। আর সেরম কোনো ঘটনা, তবে ভেরি রিসেন্ট আমার মায়ের সাথে একটা ঘটনা হয়েছে। আমার মা, আমাদের এখানে একটি বাড়ি আছে যেটি বহু দিন ধরে আন্ডার কনস্ট্রাকশন, ওই রকমভাবেই পড়ে রয়েছে, সেটার কোনো মানে হাফ উঠেছে বিল্ডিং, কোনো একটা কারণে তাদের গোষ্ঠী মানে বাড়ির একটা দ্বন্দ্বের কারণে তাদের রয়ে গেছিল, মানে বাড়িটা উঠছে না আর কি। সেখানে আমার মা দেখেছে যে একটি মেয়ে পেছন ঘুরে বসে আছে, তখন প্রায় সন্ধে সন্ধে হয়ে এসেছে এবং কনস্ট্যান্ট, আর যতক্ষণ আলো ছিল মেয়েটি পেছন ঘুরে বসেই আছে, মা মুখ দেখতে পায়নি তার। একটা বাচ্চা মেয়ে, একদম ছোট বাচ্চা মেয়ে, এবং তার কোনো ভয় ডর নেই। ওখানে কিন্তু কেউ ওঠে না বা ওঠার কোনো জায়গাও নেই। ওই জায়গাতে মেয়েটি কোথা থেকে এলো আমার মা জানে না। আমার যদি ওই ধরনের অভিজ্ঞতা কোনো দিন হয়নি সামনাসামনি, আমার মায়ের বা আমার বাবার বা আমার বরের হয়েছে। তারা বলে যে তাদের, আমার দাদা মরার পর নাকি সিগারেট যেখানে রাখতো সেখানে পেতো না। আমার মা নাকি সিগারেটের খাপ সরতে দেখেছেন। সেগুলো আমার অভিজ্ঞতা হয়নি, তারা অভিজ্ঞতা করেছে। তবে এর মধ্যে কতটা সত্যি, যেহেতু আমি দেখিনি, আমি বলতে পারছি না, আমি বলবো না। যার যে চাইছেন বিশ্বাস করতে করবেন, যে যার মনে হবে যে এটা অবিশ্বাস্য, তাকে আমি কখনোই জোর করে বিশ্বাস করাতে পারবো না। তবে ঘটনাগুলো আমাদের লাইফে হয়েছে, একদম সত্যি ঘটনা, কিছুটা শোনা ঘটনা, কিছুটা মানে গল্প আকারে শোনা ঘটনা। তো আপনাদের বিশ্বাস যদি আপনারা করতে চান, আমি বলবো নিঃসন্দেহে বিশ্বাস করতে পারেন, কারণ আমি এগুলো ফিল করেছি, আমার জ্যাঠা কাকারা এগুলো ফিল করেছে। যাকে, আজকে আর বেশি কথা বাড়ালাম না। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করতে ভুলবেন না, আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না।